দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি, মন্ত্রণালয়ের নোটিশ প্রত্যাহার সহ ৬ দফা দাবি। বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি। যদি আমাদের দাবি মেনে না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, একাডেমিক শাটডাউন থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ইমার্জেন্সি অফ থাকবে। বন্দরনগরীতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে এক শয্যায় রাখা হচ্ছে একাধিক শিশুকে, নিয়মিত টিকা না পাওয়ায় কারণ বলছেন চিকিৎসকরা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বন্দরনগরী। পছন্দের দেশের পতাকায় সয়লাভ, অলিগলি। প্রিয় দল আর খেলোয়াড় নিয়ে পাড়ায় পাড়ায় বৎসা। আগেও করছিলাম, এখনও করি। আমার প্রিয় দল সাপোর্ট করার কারণে আমি জার্সিটা আমি নিয়ে নিই। 5 বার বিশ্বকাপ জিতছে সেটা বড় কথা না, কারণ আমরা নেইমারকে পছন্দ করি, সেজন্য ব্রাজিল সাপোর্ট করি। আর ব্রাজিলের জার্সি পরেই ব্রাজিলের খেলা সব দেখবো ইনশাল্লাহ। আমাদের মেসিরও আজকে এবার লাস্ট বিশ্বকাপ, ওইসবে কি আজ এই জার্সিটা কিনা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জারি করা নোটিশ প্রত্যাহার সহ ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও একাডেমিক শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। সকল ইন্টার্ন চিকিৎসকরা এখানে একত্রিত হয়েছি। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশ প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বিতর্কিত নোটিশের কারণে চিকিৎসা শিক্ষা ও ইন্টার্ন চিকিৎসকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত নোটিশ প্রত্যাহার সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি তাদের। ৬টি দাবি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় চিকিৎসকগণ সর্বোত্তর কঠোর কর্মসূচির, জাতীয়ভাবে কঠোর কর্মসূচির আহ্বান জানাতে এবং উদ্যোগ গ্রহণ করতে আমরা বাধ্য হব। FCPSC করার পর 2 বছরের ট্রেনিংয়ে যদি আমাদেরকে উপজেলায় পাঠানো হয়, এখন উপজেলাগুলো স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে ওইগুলোর অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা খাতেই কিছু কিছু বাজেট সংকোচন করা হবে, তো সেক্ষেত্রে বাজেট সংকোচনের ক্ষেত্রটা ওরা এইভাবে আমাদের বেতন ভাতার উপরে ঘা বসিয়ে করছে। এ সময় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, BCS এর বয়সসীমা 34 বছরে উন্নীত করা এবং দেশের সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফি 1000 টাকায় নির্ধারণের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশে 2025 সালে একটা আন্দোলনের মাধ্যমে হাইকোর্ট থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে MBBS এবং BDS ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি তাদের নামের সাথে ব্যবহার করতে পারবেন না। এই জিনিসটা যেন কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। সদ্য পাশ করা একজন ইন্টার্ন ডক্টর, তার পক্ষে সম্ভব না যে কোচিং ফিজ অ্যান্ড বাকি তার ফ্যামিলি ডিউটি পালন করার পর 11,000 দিয়ে এত বড় একটা কোর্সের জন্য জাস্ট এক্সাম দিবে। দাবি আদায় না হলে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ডাক্তার মানেই মনে করে হচ্ছে টাকার ঝুলি নিয়ে বসে আছে, কিন্তু যখন বিনা বেতনে চাকরি করতে যাবেন, আপনি খাবেন কি, আপনি সংসার চালাবেন কি দিয়ে, আপনি সমাজে চলবেন কি দিয়ে? তাহলে আমাদের কর্মসূচি, আমরা শনিবার থেকে যদি আমাদের দাবি মেনে না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, একাডেমিক শাটডাউন থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ইমার্জেন্সি অফ থাকবে। বিক্ষোভ শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র 13 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বিকেলে আদালতের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া এই চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে রাখা হচ্ছে মনির হোসেনকে। পুলিশ বলছে, তদন্তে শিশুটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এর আগে গত 21 মে শিশুটি নিখোঁজ হওয়ার পর উদ্ধার হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তকে আটকের পর পুলিশের গাড়িতে আগুন ও হামলার ঘটনাও ঘটে। পুলিশ বলছে, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। কক্সবাজারের ড্রেনের মাঝে কালভার্ট স্থাপনের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। সকালে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 2 শ্রমিকের নাম রাকিব ও ইলিয়াস।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত কয়েকদিন ধরেই শিহাসুর গবেষণা কেন্দ্রে ড্রেন ও কালভার্ট স্থাপনের কাজ চলছিল। বেলা 11টায় কালভার্ট সংস্কারের জন্য নিচে নেমে মাটি কাটছিলেন 3 জন শ্রমিক। এ সময় মাটির উপরের অংশ ধসে পড়লে 3 জনই মাটি চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চট্টগ্রামে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। রোগীর চাপ বাড়ায় এক একটি শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশুকে। চিকিৎসকরা বলছেন টিকা না পাওয়া ও সচেতনতার অভাবই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রায় প্রতিদিনই চট্টগ্রাম ও আশপাশের জেলা উপজেলা থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের ভর্তি করা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ বাড়তে বাড়তে এখন শিশু ওয়ার্ডগুলোতে তৈরি হয়েছে বাড়তি চাপ। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক একটি শয্যায় রাখতে হচ্ছে 3 থেকে 4টি শিশুকে। ফলে চিকিৎসা চললেও শয্যা সংকট, জায়গার অভাব আর অতিরিক্ত রোগীর চাপ নিয়ে ভোগান্তির কথা বলছেন অভিভাবকরা। প্রথম দিন যেদিন ডাক্তারের কাছে গেছি সেই দিনই বলছিল যে আপনার ইমার্জেন্সি মেডিকেল নিয়ে যান, নিয়ে বাচ্চাকে পরীক্ষা করেন। পরীক্ষা করার পর ধরা পড়ছে, তারপর আবার এখানে আসলাম। জ্বর, কাশি আর হাম। প্রথম বাচ্চার গায়ে হাম বাইরেছে, হামের থেকে জ্বর, জ্বরের থেকে ঠান্ডা, সর্দি, এগুলোর থেকে এখানে কাশি। চিকিৎসকরা বলছেন ভর্তি হওয়া অধিকাংশ শিশুই নিয়মিত টিকা পায়নি কিংবা টিকা গ্রহণের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পরিবারের কাছে। ফলে অনেক শিশুর ক্ষেত্রে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ জটিলতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে আতঙ্ক আর উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মাঝেও। হামের টিকা দিতে পারে নাই, তো এখন ওই কারণে কিনা এটা বেশি হইতেছে, অসুস্থতাটা বলতে পারতেছি না। প্রায় 27 তারিখে দিয়ে আমি চিটাং মেডিকেল নিয়ে আসি। এরপর দেখতেছি অবস্থা সিরিয়াস, ন্যাশনালে ভর্তি করায় 2 দিন, ওখান থেকে আবার ট্রান্সফার নিয়ে চিটাং মেডিকেল। টিকা একটা দিছিলাম, আরও বাকি রয়েছে। একটা দিছিলাম ফেনীতে। পিসিগুলা যে র্যাশ বাড়িছিল না, তারপর 5 দিন পর জ্বর আসছিল, জ্বরের পরে র্যাশগুলা বাড়িছে, তারপর হসপিটালে নিয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতেও কিছুটা সময় লাগে। বর্তমানে রোগের চাপ কিছুটা কমতে শুরু করেছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মিজলস ক্যাম্পেইন এখনও চলমান আছে। এটা হয়তো অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আমাদের ইনিশিয়ালি যে হামের যে পেশেন্ট লোড যেভাবে ছিল বাচ্চাদের, হাম এবং হামের উপসর্গ নিয়ে যেভাবে পেশেন্ট লোড ছিল, এখন কিন্তু আমাদের অনেক। গত 3 জুন পর্যন্ত চট্টগ্রামে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 156 জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 3 শিশুর। এছাড়া উপসর্গ নিয়ে মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালেও ভর্তি রয়েছে আরও কয়েকশো শিশু। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের 40টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই কাঠফাটা রোদের তীব্রতা, কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েকগুণ বেশি। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থিরভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তপ্ত বাতাস শান্ত হবে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আমরা তাপপ্রবাহের আরও খবর জানব। প্রথমে একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, বন্দরনগরীতে আজ তাপমাত্রা কেমন ছিল? জনজীবনে তীব্র এই গরমের প্রভাব কেমন পড়েছে? যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কি বলছেন? চট্টগ্রামে আজকে গত 1 সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি আবহাওয়া অফিস আমাদেরকে বলছে যেটার অনুভূতি, অর্থাৎ আমরা যেটাকে বলি ফিলস লাইক, সেটা আরও 10 ডিগ্রি সেলসিয়াস বেশি, অর্থাৎ 44 ডিগ্রির মতো সাধারণ মানুষের কাছে এটার অনুভূতি, অর্থাৎ গরমটা তীব্র আকারে পড়ছে। দুপুর 3টায় এটা রেকর্ড করা হয়েছে এবং যেটা 34.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা চট্টগ্রামে গত 1 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আজকেই সর্বনিম্ন তাপমাত্রা, সেটিও কিন্তু সর্বোচ্চ, যেটি আমাদেরকে বলা হয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াস।
এই যে তাপমাত্রাটি আবহাওয়া অফিস বলছে গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হওয়ার কারণে আজকে সব থেকে বেশি গরম অনুভূত হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু এই গরমে অতিষ্ঠ। তারা প্রয়োজন ছাড়া কেউ আসলে সড়কে বের হচ্ছে না। তীব্র যে গরম, সেই গরমে কিন্তু সব থেকে বেশি কষ্টে আছেন যারা নিম্ন আয়ের মানুষ তারা, কারণ বিশেষ করে যারা ভ্যান গাড়ি রিক্সা চালাচ্ছেন যারা, তাদের আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যখন তারা মালামালগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে সেই সময়টিতে তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে এবং পুরো শরীর তাদের ঘামে ভিজে যাচ্ছে এবং শিশুরাও কষ্টে রয়েছে। এই সময়টিতে ডাক্তাররা একটু সচেতন থাকতে বলছেন শিশুদের ক্ষেত্রে, যাতে করে বাইরের কোনো খাবার তাদেরকে খাওয়ানো না হয় এবং পানীয় জাতীয় খাবার খাওয়ানোর ক্ষেত্রে সবথেকে বেশি সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা, কারণ এখন শিশুরা সব থেকে বেশি পানিবাহিত যে রোগ সেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং আগ্রাবাদ মা ও শিশু কলেজের যে মা ও শিশু হাসপাতাল যেটি রয়েছে সেই জায়গাটিতে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু এরই মধ্যে ডায়রিয়াজনিত কারণে কিন্তু অনেক শিশু ভর্তি হয়েছে। এই গরমে শিশুদের পাশাপাশি সাধারণ যারা রয়েছেন প্রাপ্তবয়স্করা সবাইকেই সতর্ক থাকতে বলেছে এবং পানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছে। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। চট্টগ্রামের খবর জানছিলাম, এবারে একটু রাঙামাটির খবর জানবো। সহকর্মী শামসুল আলম আমাদের সঙ্গে যুক্তই আছেন। শামসুল, তীব্র গরমে আসলে জনজীবনে প্রভাব পড়েছে কতটা একটু জানতে চাই। আপনি যেমনটি বলেছেন যে দেশের অন্যান্য স্থানের মতো রাঙ্গামাটি প্রচন্ড দাবদাহে এখানকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা সকালের পর থেকে কিন্তু রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু মানুষজনের আনাগোনা কিন্তু অনেকটা কমে যাচ্ছে গরমের কারণে এবং তাপদাহের কারণে। লোকজন কিন্তু বাড়ি থেকে তারা বের হচ্ছে না। বিশেষ করে রাঙ্গামাটি আপনি জানেন এখানকার যে যারা শ্রমিক রয়েছে, এখানকার যে উৎপাদিত ফসল যেগুলো রয়েছে এখানকার, সেগুলোকে দেশের বিভিন্ন স্থানে সেগুলো পরিবহন করা হয়। এখানে শ্রমিকের সংখ্যাটা সবচেয়ে বেশি। তারা কিন্তু সবচেয়ে কষ্টের মধ্যে রয়েছে এই তাপদাহের কারণে। তারা সকাল থেকে তারা বিভিন্ন এলাকাগুলো যারা শ্রমিকরা রয়েছে তারা কাজ করছে, তারা এই গরমের মধ্যে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। তাছাড়া যারা এখানকার যে বিভিন্ন চালকগুলো রয়েছে, গাড়ি চালকগুলো, তারাও এই প্রচন্ড গরমের মধ্যে তারা তাদের অতিষ্ঠ অবস্থায় রয়েছে। যার পরিপ্রেক্ষিতে এখানকার যারা শিশু রয়েছে, শিশুদের মধ্যেও এই গরমের কারণে অনেকটা তারা জ্ঞান মধ্যে রয়েছে। যার মধ্যে ডাক্তাররা জানিয়েছে যেসব শিশুরা রয়েছে এবং বয়স্করা রয়েছে তারা যাতে এই গরমের তাপদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য যাতে তারা ঘর থেকে যদি কোনো প্রয়োজন না হয় তারা যাতে ঘর থেকে বের না হয় সে ধরনের পরামর্শ দিয়েছে। এবং পাশাপাশি তারা বলেছে যে ডাক্তাররা যাতে এই গরম থেকে যাতে রক্ষা পায় সেজন্য তারা ঠান্ডা জাতীয় যে খাবারগুলো তারা খাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। তাছাড়া আপনাকে বলে রাখি এই গরম তাপদাহের পাশাপাশি এখানে বিদ্যুতের যে সংকট দেখা দিয়েছে, বিদ্যুতের লোডশেডিং এর কারণে এখানকার গরমের পাশাপাশি লোকজন বিদ্যুতের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতের বিভিন্ন সময়ে এখানে বিদ্যুতের বিভ্রাটের কারণে লোকজন অনেকটা অস্বস্তির মধ্যে বসবাস করছে। ভোগান্তি বেড়েছে। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে। সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীপেন দেওয়ানের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। তারা অভিযোগ করেন দলীয় কোন্দলের কারণেই দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। রেকর্ড সংখ্যক ভোট পেয়েই নির্বাচিত হয়েছিলেন দীপেন। তাকে পদত্যাগে বাধ্য করার তীব্র নিন্দা প্রকাশ করে আবারও তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। আজকে চট্টগ্রামে আরও একটা বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকবেন।